আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। তত্ত্বাবধায়ক সরকার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সদস্য সহ ৩৫ প্রস্তাবনা নিয়ে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ফ্যামিলি কার্ড চালু সহ বিএনপির ইশতেহারে ৯টি প্রতিশ্রুতির সঙ্গে মোট ৫১ দফা ঘোষণা করা হয়েছে। তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সন্ত্রাস দুর্নীতি দূর করার পাশাপাশি ঘটবে বৈষম্যের অবসান। ক্ষমতা নয়, জনগণের অধিকারই বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু বলেও জানান তিনি। বলেন, আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না, প্রতিটি নাগরিক গর্ব করে বলতে পারবে সবার আগে বাংলাদেশ। মাদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করে বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, মিথ্যে কোনো প্রতিশ্রুতি নয়, জনমুখী ইস্যু নিয়ে ইশতেহার তৈরি করছে বিএনপি। একটি নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা একমাত্র একটি অরাজনৈতিক সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকারই এনশিওর করতে পারে। বলেন, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি কখনো আদর্শ থেকে বিচ্যুত হয়নি বলেও জানান তিনি। আমরা ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা অবশ্যই দেশের আইনের মধ্যে এই বিষয়টি প্রবর্তন করব যে একজন ব্যক্তি ম্যাক্সিমাম 10 বছর তার প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল থাকবে। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়ার কথাও বলেন তিনি। আর যে কোনো একটা ফসলের সম্পূর্ণ সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। এই সাপোর্টটা তাকে অন্তত ৫-৭ বছর ধরে সাপোর্টটা দিতে পারি যে এক সময় গিয়ে এই কৃষকটা একজন সচ্ছল কৃষক হিসাবে দাঁড় করতে পারবে নিজেকে। তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ সহ মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করার কথাও বলেন তিনি। আমাদের প্রায় ২৭ লক্ষ বেকার আছে, এর মধ্যে ৯ লক্ষ হচ্ছে আমাদের শিক্ষিত বেকার। প্রতি বছর বেকারের সংখ্যা বাড়ছে বই কমছে না। আমাদের যারা এখন ইয়াং জেনারেশন আছে এদেরকে যদি আমরা আগামী ৪০ সালের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি তাহলে আমরা আমাদের অর্থনীতি যে গতি আছে এটিকে আমরা তৈরি করতে পারবো না। তাদের দক্ষতা অর্জনের জন্য দেশের বিভিন্ন জায়গায় এরিয়া বেসিসে আমরা বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আমরা তৈরি করতে চাই। বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিক রাজনীতিতে বিশ্বাস করে বলেও জানান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী ১২ তারিখে নির্বাচনে জয়ী হয়ে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই ৩টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা: দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা। আধুনিক গণতান্ত্রিক ও উচ্চ মধ্যম আয়ের দেশ রূপান্তরে ২০৩৪ সালকে লক্ষ্য রেখে কাজ করার কথাও জানান তিনি। যত বেশি সংখ্যক কর্মসংস্থান আমরা তৈরি করতে সক্ষম হব তত বেশি অর্থনীতি বা ইকোনমি তত বেশি সচল হবে আমাদের। এবং সেই জন্যই আমরা বলেছি যে আমরা ২০৩৪ সালের মধ্যে আমরা বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যেতে চাই। লুটপাট নয় উৎপাদন, ভয় নয় অধিকার, বৈষম্য নয় ন্যায্যতা, এই নীতিতে রাষ্ট্র পরিচালিত হবে বলেও জানান তারেক রহমান। ৯টি বিষয়কে প্রাধান্য দিয়ে বিএনপির এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করে তারেক রহমান বললেন, এটি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি নতুন সামাজিক এবং রাষ্ট্রীয় চুক্তির অংশ। বলছে ২০৩৪ সাল নাগাদ $1 ট্রিলিয়ন অর্থনীতি যেমন হবে বাংলাদেশে, তেমনি সামাজিক সুরক্ষা, নিরাপত্তা এবং ভোটের অধিকার প্রয়োগে বদ্ধপরিকর থাকবে দলটি। মাদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ করার প্রতিশ্রুতিতে ৯টি বিষয় অগ্রাধিকার দিয়ে ৫১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি, যেখানে প্রাধান্য পেয়েছে সবার আগে বাংলাদেশ। ইশতেহারে গুরুত্বের সঙ্গে ধারণা করা হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর গণ অভ্যুত্থান। ইশতেহার জনকল্যাণমুখী বলে জানিয়েছেন দলটির নেতারা। আর সুধী সমাজ বলছেন, এই ইশতেহার তৃণমূলে ছড়িয়ে দিতে পারলে জনগণের সমর্থন পাবে তারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। রাষ্ট্রের সংস্কারে ইশতেহারে গুরুত্বের সঙ্গে ধারণ করা হয়েছে ৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর গণ অভ্যুত্থান। যে কোনো প্ল্যান আমরা গ্রহণ করি, এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে অবশ্যই সুশাসন বলতে যা বোঝায় বা রুল অফ ল বলতে যা বোঝায়
সেটি আমাদেরকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। সংস্কারের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের পাশাপাশি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারের কথা বলা হয়েছে ইশতেহারে। স্থান পেয়েছে অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন ও ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতির মতো বিষয়গুলোও। আমাদের হাতে দেশ পরিচালনার সুযোগ থাকলে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। বিএনপির ঘোষিত ইশতেহার জনকল্যাণমুখী বলে জানিয়েছেন দলটির নেতারা। জনগণের কল্যাণের জন্যই সমস্ত কিছুই রয়েছে এখানে, যেমন মনে করেন আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, আইনের শাসন, সামাজিক নিরাপত্তা। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলের নেতারা বলছেন ইশতেহার বাস্তবায়নে বিএনপির সঙ্গে কাজ করবেন তারা। আমরা অপেক্ষা করব আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে ইশতেহার সঠিকভাবে কার্যকরী হচ্ছে কিনা আমরা প্রত্যেক 100 দিনের মাথায় মাথায় এটা পর্যালোচনা করব। ইশতেহার যুগোপযোগী এবং জন আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম বলে মনে করছেন সুধী সমাজ। 31 দফা যে দিয়েছিলেন তারেক রহমান সাহেব, সে 31 দফার সাথে এটা খুবই সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ নির্মাণ করতে হলে ইশতেহার অসাধারণ ভূমিকা রাখবে। সরকারে গেলে বিএনপির ঘোষিত ইশতেহার বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ এগিয়ে নেওয়া সম্ভব বলেও মনে করছেন তারা। জনগণ যদি তাদেরকে ভোটে নির্বাচিত করে শাসন ক্ষমতার দায়িত্ব দেয়, তাহলে আজকের যে নির্বাচনী ইশতেহার বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এটি যদি বাস্তবায়ন করে, তাহলে বাংলাদেশের মানুষের ফ্যাসিজম বিরোধী জন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে যে তৈরি হয়েছে সেটি কিন্তু বাস্তবায়ন সম্ভব হবে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তাদের মন খুলে স্বাগত জানাবে তার দল। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার স্টেডিয়াম মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি। এই সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ভোটের উপর কেউ চিল হয়ে থাবা বসালে তাদের ডানা ছিঁড়ে ফেলা হবে। দিনের শুরুতে বরিশালে মেহেন্দিগঞ্জ থেকে পটুয়াখালী, বাউফল, ঝালকাঠি ও নড়াইলে জনসভাতে অংশ নিয়ে বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর। জনগণের ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে, আমরা দেহ, মন, প্রাণ সবকিছু উজাড় করে তাদেরকে অভিনন্দন জানাবো। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই স্লোগান শেষ। যার ভোট সেই দিনে, এই ভোটের উপর কেউ যদি হাত পায়, কালো চিল হয়ে আসে, ডানা খুলে ফেলতে হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনী বিতর্কের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান। রাত 8টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজিতে দেয়া এক পোস্টে জামাতের আমির জাতির সামনে সরাসরি বিতর্কের এ আমন্ত্রণ জানান। ডাক্তার শফিকুর প্রস্তাব করেছেন, দুই নেতা যেন একসঙ্গে গণমাধ্যম ও জনগণের সামনে উপস্থিত হয়ে এমন শাসন ব্যবস্থার উদাহরণ স্থাপন করেন যা সমালোচনা গ্রহণ করবে, জবাবদিহিমূলক হবে ও স্বচ্ছ হবে। তারেক রহমানের সম্প্রতি ঘোষিত পরিকল্পনার প্রসঙ্গ টেনে তিনি একটি উন্মুক্ত প্ল্যাটফর্মে সরাসরি আলোচনায় অংশ নেয়ার এ আহ্বান জানান। রাতেও রাজধানীর শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ইটপাটকেল ও পুলিশের সাউন্ড গ্রেনেড এবং লাঠিপেটায় বেশ কয়েকজন আন্দোলনকারী, পুলিশ ও সাংবাদিক আহত হয়। পরে পুলিশের রমনা জোনের ডিসি পুলিশকে হাদি চত্বর ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে আবারও অবস্থান নেয় আন্দোলনকারীরা। এর আগে বিকেলেও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত জাতিসংঘকে দিয়ে তদন্ত করানোর দাবিতে সংগঠনটির আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ কয়েকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়। অন্যদিকে আন্দোলনকারীদের দাবি মেনে রাতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, শরীফ ওসমান হাদি হত্যা মামলার নিরপেক্ষ তদন্তের জন্য 8 ফেব্রুয়ারি জাতিসংঘে চিঠি পাঠাবেন তিনি। ফেসবুক পোস্টে রাত 8টার দিকে এই ঘোষণা দেওয়া হয়। শান্তশিষ্টভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিল, এরই মধ্যে পুলিশের অতর্কিত হামলায় আমাদের ছাত্র ভাইয়েরা ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে।
পিছনে একটা কারণ শুটারের সাথে হাদির কোনো শত্রুতা ছিল না। আহত টোটালটা বলতে পারবো না, অনেকে আহত হয়েছে, এটা আসলে পরে বলা যাবে। মানে এটা সব ইনফরমেশন নিয়ে আমার কাছে ওই ইনফরমেশনটা এখন নাই। আমি নিজে একটু হাসপাতালে গেছিলাম মাঝখানে, হাসপাতালে থাকার কারণে আমি আসলে কিছু জানি না। এখন আসে এদেরকে নিয়ে যাচ্ছি যেন ওনারা আসে ওনাদের ওই কর্মসূচিটা শেষ করে চলে যেতে পারে। এ বিষয়ে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী জিএম মাহমুদ। শাহবাগে এখন পুলিশ ও ইনকিলাব মঞ্চের সর্বশেষ অবস্থান কি এবং যানজটের অবস্থাটাও সেই সাথে জানাবেন। ফাহমিদা, এখনো কিন্তু শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন, যদিও কিন্তু কিছুক্ষণ আগেই আজকের মতো আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এরপরও কিন্তু এখানে কিছু নেতাকর্মী এখনো অবস্থান করছেন। আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেও কিন্তু পুলিশের সাথে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং সংঘর্ষও কিন্তু হয় এবং সেই সময় বেশ কয়েকজন আহত হয়েছে এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। আপনি জানেন যে দুপুরে যে সংঘর্ষ হয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে, সেখানে কিন্তু বেশ কয়েকজন আহত হয় এবং ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন আমরা এমন তথ্য পেয়েছি। সেই ঘটনার জের ধরে কিন্তু রাত 8টার দিকে আবারও কিন্তু এই শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং সমর্থকরা জড়ো হয় এবং এই নেতাকর্মীদের সরিয়ে দিতে অর্থাৎ ছত্রভঙ্গ করতে পুলিশ কিন্তু এখানেও বল প্রয়োগ করে এবং এরপরে কিন্তু এদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এরপর তারা আনুষ্ঠানিকভাবে আজকের মতো কর্মসূচি সমাপ্ত করেছে আমরা এমন তথ্য পেয়েছি। যদিও কিছু নেতাকর্মী এখন অবস্থান করছে, তবে কালকে আবার তারা অবস্থান নেবে এবং তাদের কর্মসূচি কি সেটি অবশ্য পরবর্তীতে জানিয়ে দেবে এমন তথ্য কিন্তু ইনকিলাব মঞ্চের যারা এখন এখানে অবস্থান করছেন তারা জানিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কালকের কর্মসূচি কি হবে সেটি এখন পর্যন্ত জানায়নি, তবে এটা জানাবে আমরা এমনটি আশা করছি। তো এখনো পর্যন্ত বলা যায় যে এই শাহবাগের অবস্থা কিছুটা শান্ত রয়েছে এবং যানবাহন কিন্তু কিছুটা চলাচল করছে। তো শাহবাগ মোড় থেকে এই ছিল আমার কাছে এ বিষয়ে সর্বশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। চাকরিতে নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে সরকারি কর্মচারীদের যমুনামুখী মিছিলে বাধা দেয় পুলিশ। পরে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করা হয় মিছিল। এতে অন্তত 6 জন সরকারি কর্মচারী আহত হয়েছেন। মোহাম্মদ সাইমের রিপোর্ট। সকাল 10:30 শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে হঠাৎ একটি মিছিল এসে ভেঙে দেয় পুলিশের ব্যারিকেড। একে একে পুলিশের কয়েকটি ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে অবস্থান নেয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। দীর্ঘক্ষণ পুলিশের অনুরোধ উপেক্ষা করে দাবি আদায়ের স্লোগান দেন তারা। পরে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই এলাকায় জনসমাবেশ বা যে কোনো জমায়েত নিষিদ্ধ, সো তারা ব্যারিকেড ভেঙে আসছে। আমরা এই এলাকায় তাদেরকে অবস্থান করতে দিব না, তাই ডিসপার্স করতেছি। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজন আহত হন। আমাদের সঙ্গে অমানবিক ব্যবহার করতেছে, পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই। আমরা কোনো ভোট নিব না, আমরা ভোটকে বর্জন করলাম। নবম পে স্কেল বাস্তবায়ন না করে নতুন করে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। 2015 সাল থেকে আজ পর্যন্ত 11 বছরের কোনো পে স্কেল দেওয়া হয়নি। আজকে আমরা পে স্কেল না নিয়ে ঘরে ফিরবে না কেউ, ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকি মাত্র কয়েকদিন। এমন সময় 144 ধারা ভঙ্গ করে সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নের দাবি কতটা যৌক্তিক, এমন প্রশ্ন সংশ্লিষ্টদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। রমনা প্রভাতী রমনা পার্ক ঢাকায় এর উদ্যোগে বার্ষিক বনভোজন 2026 অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের সারা রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটির উদ্বোধন করেন কাশ্মীরি গ্রুপের চেয়ারম্যান ও রমনা প্রভাতী সভাপতি আব্দুল আওয়াল রতন এবং ZSR এর ভাইস চেয়ারম্যান ও রমনা প্রভাতের মহাসচিব মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সারাদিন ব্যাপী খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজ চলাকালীন রাজধানী ইসলামাবাদের দক্ষিণ পূর্বাঞ্চলে
তারলাই কালান এলাকায় অবস্থিত খাদিজাতুল কুবরা মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছে অন্তত ৩১ জন, আহত হয়েছে আরও অন্তত ৩ শতাধিক মানুষ। বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর মসজিদের ভেতরে ও আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনা তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে বিস্ফোরণের ধরন ও কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। এই ঘটনায় পাকিস্তান জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ আলোচনা আপাতত শেষ হয়েছে। টানা কয়েক সপ্তাহ ধরে দু দেশের মধ্যে উত্তেজনা এবং সামরিক সংঘাতের শঙ্কার মধ্যে শুক্রবার ওমানের রাজধানী মাস্কটে আলোচনায় বসেন দু দেশের প্রতিনিধিরা। আলোচনায় সন্তোষ প্রকাশ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানের উদ্বেগ, স্বার্থ এবং ইরানি জনগণের অধিকার নিয়ে কথা হয়েছে এবং এই আলোচনাটি একটি ভালো শুরু হিসেবে বিবেচিত হতে পারে। বৈঠকে দুপক্ষই নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। আলোচনার পরবর্তী দফার তারিখ ওমানের মধ্যস্থতাকারীদের সঙ্গে পরামর্শের পর জানানো হবে বলে জানান আব্বাস আরাকচি। কাল থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে 20 দলের এই টুর্নামেন্টে মোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসরের প্রথম দিনে আলাদা ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে সকাল 11:30টায়। দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের বদলি হিসেবে সুযোগ পাওয়া স্কটল্যান্ড। কলকাতার ইডেন্স গার্ডেনে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। এদিকে ওয়াংখেড়েতে মাঠে নেমেছে স্বাগতিক ভারত। যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়নরা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।